এই মুহূর্তে যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে ফেসবুক পেজ রকমারি শিক্ষা থেকে। আজকে মূলত আলোচনা করা হবে যে নবীনরা কিভাবে গবেষণার পথ শুরু করতে পারে সেই সম্পর্কে গাইডলাইন নিয়ে আসতে আমাদের সম্মানিত অতিথি নুরাল আহাদ, রিসার্চার ইন ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, তোয়াহাশি টেক ইউনিভার্সিটি, জাপান। আসুন তাহলে আমাদের অতিথির সঙ্গে পরিচিত হওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এই করোনাকালীন সময় কেমন কাটছে আপনার জাপানে? আমাদের এখানে করোনাকালীন সময় বলতে হচ্ছে আমাদের এখানে সেকেন্ড ওয়েভ অলরেডি শুরু হয়েছে। সো প্রতিদিনই হচ্ছে শহর আসলে মানে শহরের উপর ডিপেন্ড করে। আমার এটা তুলনামূলক ছোট শহর। এখানে তারপরেও প্রতিদিন ৩-৪ জন ২-৩ জন করে নতুন নতুন পেশেন্ট পাওয়া যাচ্ছে আরকি। সেকেন্ড ওয়েভ যেহেতু শুরু হয়েছে, এ পর্যন্ত প্রায় ১০০ জনের মতো পাওয়া গিয়েছে আরকি। আর অন্যগুলাতে যেমন বড় শহর টোকিও ওগুলাতে একসাথে পাওয়া গেলে ধরেন প্রায় ১০০-২০০ এরকম আরকি পাওয়া যায়। ৬০-৭০ জন। ডিপেন্ড করে আসলে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সেজন্য আন্তরিকভাবে আচ্ছা। আপনার প্রতি রইল শুভেচ্ছা। নুরাল ভাই, আজ ভাই আমরা যেটা লক্ষ্য করি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাংলাদেশি ছাত্রছাত্রীদের রিসার্চে অনুপ্রাণিত করার জন্য অনেক লেখনী ধারণ করেন। আমিও আপনার একজন ফ্যান, আপনার লেখাগুলো আমি নিয়মিত পড়ি। সেই সুবাদে আমরা আপনার কাছ থেকে জানতে চাবো যে আসলে যে আপনি যেহেতু গবেষণার বিষয়গুলো লেখালেখি করেন, আসলে গবেষণাটা কি এবং গবেষণাটা কেন দরকার, কেন এত জরুরি এই গবেষণাটা, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, এই বিষয়ে আসলে হচ্ছে অনেক রকম বিষয়ে মানে অনেক রকমই অনেক ধরনের কথাবার্তা রয়েছে গবেষণা নিয়ে। বিশেষ করে আমরা মানে আমাদের দেশে আমরা যেটা বলি যে আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা রয়েছে বা আমাদের নানা রকম সমস্যা রয়েছে। কিন্তু আসলে গবেষণার বিষয়টা আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখি, উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন এর যে মূল যেটা ভিত্তি, সেটা কিন্তু এই গবেষণা নীতির উপর ভিত্তি করে আসলে প্রতিষ্ঠিত। কারণ উচ্চশিক্ষাতে আমরা বলি যে কেবল আমরা যে জ্ঞান দান করব, নলেজ ডিস্ট্রিবিউশন তাই নয়, বরং আমরা নলেজ ক্রিয়েশন ও করব। ক্রিয়েশন এর ব্যাপারটা। তো যখন আপনি নলেজ ক্রিয়েশন নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে আসেন, তখনই কিন্তু গবেষণার বিষয়টা চলে আসে। কারণ নলেজ ক্রিয়েশন করতে হলে আসলে গবেষণার কোনো বিকল্প নেই। বা এটার কোনো অল্টারনেটিভ ভালো কোনো অল্টারনেটিভও কিন্তু আজ পর্যন্ত নেই। যেটা দিয়ে আপনি নলেজ ক্রিয়েট করতে পারবেন। সেই কারণে আপনার গবেষণা বিষয়টার দরকার হচ্ছে এই একটা কারণে। আর দ্বিতীয়ত কারণ যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা আমরা পড়াশোনা করি, স্কুল কলেজ লেভেলে আপনার গবেষণার উপরে এতটা চাপ প্রয়োগ না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পর্যায়ে আপনার যখন এন্ট্রান্স হবে আপনার, তখন সেক্ষেত্রে আপনার চিন্তা করা লাগবে যে আপনি কি, কি বিষয় নিয়ে আসলে গবেষণা করতে পারেন। সেটা আপনার সাবজেক্ট ভিত্তিক হতে পারে। তবে আবার অন্যরকম গবেষণা হতে পারে। মানে সাবজেক্টের বাইরে গিয়ে যদি আপনার কোনো বিষয়ে অতিরিক্ত ইন্টারেস্ট থাকে। যেমন কেউ সমাজবিজ্ঞানে পড়ে তার অর্থনীতির উপর ইন্টারেস্ট থাকতেই পারে। এটা খুবই নরমাল বিষয়। কিন্তু যখন আপনি রিসার্চ করবেন, একাডেমিক রিসার্চ, তখন আপনাকে একটা চিন্তা করা লাগবে যে আপনার রিসার্চটা করে ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন আসলে। আপনার যদি ভবিষ্যতে ইচ্ছা থাকে যে আপনি আপনার যে সোসিওলজি পড়ছেন বা হিস্ট্রি পড়ছেন, এই লাইনে থেকে আপনি বড় ভালো কিছু করবেন, তাহলে আপনার গবেষণাটা এই লাইন বা এই বিষয়ের পার্টিনেন্ট হওয়াটাই অনেক উচিত। বা অন্য কোনো বিষয় যদি নিয়ে আপনি করেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আপনার আসলে প্রাসঙ্গিক হবে না আরকি। এটা একটা বিষয় হচ্ছে রয়েছে। বাট ইদানিং আবার ক্রস ডিসিপ্লিনারি রিসার্চ বা আমরা বলি যে মাল্টি ডিসিপ্লিন, অনেক ডিসিপ্লিন একসাথে করে যে বিভিন্ন রকম নানা রকম ডিসিপ্লিনের মধ্যে ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ যেটা বলে, সেটার ইদানিং একটা চল সৃষ্টি হচ্ছে। যেমন হিস্ট্রি যারা পড়ে তাদের মধ্যে অনেকে হচ্ছে ইকোনমিক হিস্ট্রি নিয়ে হচ্ছে গবেষণা করেন। যে অর্থনৈতিক হিস্ট্রি কি রয়েছে। বা অনেকে পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে গবেষণা করেন। সেক্ষেত্রে আরো একটু বিষয়টা আসলে মোর স্পেশালাইজড হয়ে যায় আরকি। যদিও আমাদের দেশে আমরা শুধু হিস্ট্রি নিয়ে বলি, বাট বাইরের দেশগুলোতে ইকোনমিক হিস্ট্রি, পলিটিক্যাল হিস্ট্রি এই জিনিসগুলো, বিজনেস হিস্ট্রি এরকম বিষয়গুলো কিন্তু খুবই কমন বিষয়। এবং এইগুলা নিয়ে নিত্য নৈমিত্তিক কাজ কিন্তু হচ্ছে। যেমন আমাদের দেশে আমরা যদি ইকোনমিক এবং বিজনেস হিস্ট্রি দেখি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু আমরা জানতে পারবো। যেটা হয়তো আমাদের বিজনেস অথবা আমাদের সরকারের পাবলিক পলিসি গ্রহণে কিন্তু সহায়তা করবে। তো এই বিষয়গুলোর উপরে কিন্তু রিসার্চ এর অনেক আমি মনে করি যে ক্ষেত্র রয়েছে। কিন্তু আসলে আমরা সেরকম করে রিসার্চ না করার কারণে বিষয়গুলো হয়তো জানতে পারছি না। এই কারণে আমাদের রিসার্চ করার দরকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব অনেক তথ্য, ইম্পর্টেন্ট তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। নুরাল আদ ভাই, একটা বিষয় যে নবীনরা আমরা যারা প্রথমত গবেষণায় ঢুকতে যাই, আসলে আমরা জানি না যে আসলে গবেষণাটা কত ধরনের হতে পারে। আহ সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আমাদেরকে।
আচ্ছা, গবেষণা আসলে ধরনের হওয়ার আগে আমি মনে করি যে আসলে আপনার গবেষণা বিষয়ে প্রস্তুতিটা হচ্ছে প্রয়োজন। তো প্রস্তুতিটা আপনার যখন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে আপনি যখন ব্যাচেলর ডিগ্রি অথবা আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে স্টুডেন্ট থাকেন তখন থেকেই নরমালি আসলে প্রস্তুতিটা নেওয়া প্রয়োজন। কারণ গবেষণা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার আসলে প্র্যাকটিসের বিষয় এবং জানার বিষয়, জেনে এপ্লাই করার বিষয়। এটা মানে একদম যে আপনি অল্প কয়েকদিনে পড়েই এটাতে অনেক কিছু করতে পারুন এমন বিষয় না। এটা হচ্ছে জাস্ট হচ্ছে রেগুলার একটা প্র্যাকটিসের বিষয়। তো গবেষণা নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে দেখা লাগবে যে আপনার গবেষণার রিলেটেড কোর্স ওয়ার্ক গুলো আপনার করা হয়েছে কিনা। যেমন অনেকে যারা আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে পড়াশোনা করেন তাদের অনেকে একটা কোর্স থাকে রিসার্চ মেথোডোলজি নিয়ে বা রিসার্চ মেথড নিয়ে। তো সেক্ষেত্রে ওই রিসার্চ মেথোডোলজিটা হচ্ছে আসলে গবেষণার একদম বেসিক কোর্স, মানে গবেষণার ওয়ার্ল্ডে কি কি জিনিস রয়েছে, কিভাবে আপনি গবেষণা করতে পারেন সেই বিষয়গুলোর উপরে একটা প্রাথমিক বেসিক ডিসকাশনের জন্য মূলত রিসার্চ মেথোডোলজি কোর্সটা রাখা হয়। কিন্তু যদি আপনি গবেষণায় একদম পুরোপুরি মানে ভালো মানের গবেষণা করতে চান বা মোটামুটি মানের গবেষণা করতে হলে আপনাকে ৩ টা বিষয়ের উপর নলেজ মাস্ট থাকা লাগবে। এক এক হচ্ছে আপনার যেটা আপনি হচ্ছে রিসার্চ মেথোডোলজি কোর্স, দ্বিতীয়ত হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স এবং ইকোনোমেট্রিক্স সম্বন্ধে ধারণা থাকা লাগবে। কারণ আপনি যখন ডেটা অ্যানালাইসিস করবেন তখন আপনার সেক্ষেত্রে হচ্ছে কাজে লাগবে। তো এই ডেটা অ্যানালাইসিস এর উপর ধরনের উপর ব্যক্তি করে রিসার্চ আবার ২ ধরনের রয়েছে। আমরা যেটাকে বলি হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। তো কোয়ান্টিটেটিভ রিসার্চ মানে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে বা নাম্বার ইউজ করে এই রিসার্চের জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করি। যেমন ম্যাথমেটিক্যালি আপনি ফিজিক্স কেমিস্ট্রিতে যে ধরনের রিসার্চ গুলো করেন অথবা ম্যাথমেটিক্স এর যেগুলো করেন সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। আবার বিজনেসে যারা আছেন তারাও বিভিন্ন ধরনের কোয়ান্টিটেটিভ রিসার্চ করেন। যেমন হচ্ছে ফাইন্যান্সের কোন কোম্পানি পারফরমেন্স কতটুকু ইমপ্রুভ হচ্ছে, কত ইয়ে হচ্ছে। আবার অর্থনীতি যারা আছেন তারা টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তোবা আমাদের সম্মানিত অতিথি তিনি আমাদের কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাচ্ছেন। আশা করছি তিনি অতি শীঘ্রই আমাদের সঙ্গে যুক্ত হবেন। হ্যালো, নুরুল ভাই, আর ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, দুঃখিত, আমার মনে হয় ইন্টারনেট একটু জি, মাঝখান দিয়ে ডিস্টার্ব টেকনিক্যাল করেছিল। টেকনিক্যাল প্রবলেমের হ্যাঁ, কারণে আমরা টেকনিক্যাল হয়তো আপনার প্রবলেমের কাছে জন্য দুঃখিত। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমার আপনি যেটা বলছিলেন আলোচনা আর আচ্ছা কি যে আমি আবার বলছি। কোয়ান্টিটিভ, হ্যাঁ, আমি আপনি যেটা আবার বলছি। কোয়ান্টিটিভ ব্যাপারটা বলছিলেন। কোয়ান্টিটেটিভ ব্যাপার। আচ্ছা। তো কোয়ান্টিটেটিভ এর ব্যাপার হচ্ছে মূলত এগুলা। যেমন বিজনেসে এবং ইকোনমিক্সে আমরা ইকোনমিক্স নিয়ে বা ফাইন্যান্স আমরা যদি কোম্পানির পারফরম্যান্স এবং হচ্ছে এটার উপর ইমপ্যাক্ট কি ধরনের বা কর্পোরেট গভর্নেন্স রয়েছে সেটার ইমপ্যাক্ট কোম্পানির ফার্ম পারফরম্যান্স এর উপর কি রকম প্রভাব রয়েছে, অথবা আমরা ইকোনমিক্সে একটা দেশের জিডিপির উপরে বা জিডিপি কে ইনফ্লুয়েন্স করে এমন কি কি ফ্যাক্টর রয়েছে, যখন এগুলো নিয়ে আলোচনা করি এই সবগুলো বিষয় কিন্তু হচ্ছে আসলে কোয়ান্টিটেটিভ রিসার্চ, কারণ এখানে নাম্বারের বা স্ট্যাটিস্টিক্স এর প্রয়োগ রয়েছে। আর কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে এখানে নাম্বারের কোনো আসলে কিছু থাকবে না, এখানে সব জিনিস হচ্ছে ডেসক্রিপটিভ থাকবে। বাট ইদানিং ওয়ার্ল্ডে যেটা হচ্ছে যে আপনি যদি অনেকে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে কোয়ালিটেটিভ রিসার্চটা বেস্ট বা কোয়ান্টিটেটিভ রিসার্চটা বেস্ট, এটা আসলে একটু তুলনামূলক কোশ্চেন। সেটা হচ্ছে যে আসলে কোন রিসার্চ মেথডই বেস্ট বলে আসলে বলাটা ভুল হবে। ২টা রিসার্চ মেথডই হচ্ছে ভালো। আপনার যারা ওয়ার্ল্ডে কোয়ান্টিটেটিভ রিসার্চ নিয়ে কথাবার্তা বলেন বা ডিসকাস করেন তাদেরও যেমন মার্কেট ডিমান্ড রয়েছে, যারা কোয়ালিটিভ নিয়ে কাজ করেন তাদেরও মার্কেট ডিমান্ড রয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে নরমালি পুরো পৃথিবীতে কোয়ান্টিটেটিভ রিসার্চের পরিমাণটা হচ্ছে বেশি, কোয়ালিটেটিভ রিসার্চের পরিমাণটা কম। তার মূল কারণ হচ্ছে কোয়ালিটেটিভ যে ফিল্ডটা সেটা এখনো ডেভেলপ করতেছে, যার কারণে এই জিনিসটা নিয়ে এখনো যে পরিমাণ রিসার্চ হওয়ার কথা সেই পরিমাণ রিসার্চ বা ম্যাচুরিটি এটা লাভ করতে আর একটু সময় রয়েছে, কারণ জাস্ট ইমপ্রুভিং হচ্ছে। এটা আশা করি নেক্সট 5-10 ইয়ার্স এ কোয়ালিটেটিভ রিসার্চ ফিল্ড আরো বেশি ইমপ্রুভ হয়ে যাবে। জি, তাহলে আমরা যেটা জানলাম যে আপনি যেটা বললেন কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, প্রধানত এই দুই ভাগেই কোয়ান্টিটেটিভ ভাগ করা হচ্ছে রিসার্চটাকে। ভাগ করা হয়, এটা হচ্ছে মূল ভাগ। জি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হয়, আমরা যারা আন্ডার গ্রাজুয়েট অবস্থায় থাকি তখন আমরা বিভিন্ন টপিক বিভিন্ন সাবজেক্ট পড়ি, হয়তো দেখা যায় যে কোনো একজনের কোনো একটা বিষয়ের প্রতি ভালো লাগা বা ভালোবাসা, পরবর্তীতে সে চায় যে পরবর্তীতে যখন আমি সেটা মাস্টার্স করবো বা আরেকটু হায়ার স্টাডি করতে যাবো, পিএইচডি করতে যাবো, তখন হয়তোবা আমরা মূলত যেটা আমাদের বাংলাদেশে যেটা হয় রিসার্চ বলতে আমরা বুঝি সেটা মাস্টার্সে গিয়ে থিসিস করা আমরা যেটা করি। হ্যাঁ। আবার কিছু কিছু ডিপার্টমেন্ট গুলোতে আছে যেগুলো তারা করে, তাদের কিছু কোর্স ওয়ার্ক থাকে,
যারা প্রজেক্টের কাজ করে সেটা আন্ডার গ্রাজুয়েটও করতে পারে, যেটা দেখা যায় আর কি। তো মূলত একজন হ্যাঁ, ছাত্র হিসেবে যখন আমরা রিসার্চে যাওয়ার চিন্তা ভাবনা করি আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে, তো কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি আর কি, রিসার্চে আমি কোন ফিল্ড গুলাতে কাজ করবো, এই রিসার্চের যে ক্ষেত্রগুলো সেগুলো আমরা কিভাবে নির্বাচন করতে পারি? আসলে ওই যে রিসার্চের ক্ষেত্র নির্বাচন করতে হলে আপনাকে প্রথমে প্রায়োরিটি দেওয়া লাগবে দুটো বিষয়। একটা হচ্ছে যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করতেছেন এবং আপনার কোন বিষয়ে গবেষণা করতে ইন্টারেস্ট। যেমন আমি যে কথা প্রথমেই বলেছিলাম যে আপনি হচ্ছে সোশ্যাল সায়েন্সে আপনি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, এখন আপনার অর্থনীতির উপর ইন্টারেস্ট জেগেছে, কিন্তু আপনি ডিরেক্টলি ইকোনমিক্স এর একদম পিওর যে ইকোনমিক্যাল রিসার্চ গুলো রয়েছে সেগুলা কিন্তু আপনি করতে পারবেন না। বাট করতে হলে আপনার যেরকম ট্রেনিংটা দরকার, ট্রেনিং আমরা বেসিক্যালি এখানে বুঝাচ্ছি আপনার এডুকেশনাল ট্রেনিং। এখন আপনার ব্যাকগ্রাউন্ড যদি হিস্ট্রিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইকোনমিক্সে সেরকম করে সরাসরি যেতে পারবেন না। তো একটা ভাবে যেটা যেতে পারবেন, আপনি ইকোনমিক্স না গিয়ে আপনি যেটা করবেন যে আপনি ইকোনমিক হিস্ট্রি নিয়ে আপনার কাজ করতে পারেন, তাহলে আপনার হিস্ট্রির জিনিসটা দেখা হলো, এই আপনার ইকোনমিক্সটা হলো দেখা, মোটামুটি দুটো দেখা হলো। তো এই জিনিসগুলো আসলে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করা লাগবে এবং কেস বাই কেস বেসিসে হচ্ছে দেখা লাগবে। আর রিসার্চ নিয়ে আসলে যেটা দুঃখের বিষয়, আমি এটা সবসময় আমার লেখাতে বলি, সেটা হচ্ছে আমাদের আসলে কোর্স ওয়ার্ক গুলোতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো একটা কারণে রিসার্চের মূল্যটাই দেওয়া হয় না। কারণ রিসার্চের যদি মূল্যটা দেওয়া হতো তাহলে হচ্ছে একাডেমিক রাইটিং বা রিসার্চ রাইটিং এর উপর একটা কোর্স কিন্তু থাকতো। দেখেন আমরা এতগুলা কোর্স করি, প্রায় ধরেন যারা বিবিএ কোর্স করে, সাপোজ একটা এক্সাম্পল হিসেবে, তো বিবিএ তে ওরা প্রায় 40 থেকে 42টার মতো কোর্স করে, যেখানে একাডেমিক রাইটিং অথবা সাইন্টিফিক রাইটিং, যেটা আমরা রিসার্চের ক্ষেত্রে যে ধরনের রাইটিং কাজে লাগবে, এই ধরনের কিন্তু কোর্স করানো হয় না কোথাও। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্ভাগ্যবশত সরকারি হোক বেসরকারি হোক, এটা কোনো একটা কারণে এই জিনিসটা দেখা হয়নি। বাট আমি মনে করি যে এই বিষয়গুলো আসলে দেখা উচিত, কারণ রিসার্চে যখন আপনি আলোচনা করতে যাবেন তখন স্টুডেন্টদের একটা বেস তৈরি করে দেওয়া হবে। আর বেস তৈরি করতে হলে আপনাকে কি করা লাগবে, সেটা হচ্ছে রিসার্চ মেথোডলজিস নিয়ে একটা কোর্স তো থাকবেই, পাশাপাশি হচ্ছে ইকোনোমেট্রিক্স নিয়ে, ডাটা অ্যানালাইসিস নিয়ে একটা কোর্স আপনার রাখা লাগবে, যেখানে আপনি মূল ডাটা অ্যানালাইসিস এবং কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস নিয়ে লোকজনকে আপনি ডিসকাশন করবে, তাহলে মোটামুটি দুইটা রিসার্চ পদ্ধতি সম্বন্ধে স্টুডেন্টরা জানতে পারবে। এবং সবশেষে তাদেরকে সাইন্টিফিক রাইটিং শুধু জানালেই হবে না, এই বিষয় কিভাবে এক্সপ্লেন করবে তারা রাইটিং এর মাধ্যমে, সেই বিষয়ের পদ্ধতি সম্বন্ধে তাদেরকে ট্রেনিং দেওয়া লাগবে, যেটা সম্ভব হচ্ছে সাইন্টিফিক রাইটিং অথবা একাডেমিক রাইটিং এর উপরে একটা কোর্সের মাধ্যমে। আচ্ছা, নুরুল্লাহ ভাই, যেটা আপনি বললেন, আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যেটা করি, আমি আমার কথাটাই যদি বলি, আমি যখন আন্ডার হ্যাঁ, গ্রাজুয়েট করতেছিলাম তখন আমার প্লান্ট বায়োটেকনোলজি আমাদের একটা কোর্স ছিল। তো আমার সেই কোর্সটার প্রতি আমার খুব একটা ভালো লাগা ছিল। তখন আমি সার্চ করতে শুরু করলাম যে আমার কোন প্রফেসর এই প্লান্ট নিয়ে কাজ করে। তো আমি ল্যাব গুলাতে একটু ঘোরাঘুরি করতাম, বড় ভাইদের সঙ্গে একটু কমিউনিকেশন করতাম। যখন আমি আন্ডার গ্রাজুয়েটে পড়ি, ঠিক সেই সময় আমার একটা ফিল্ড ভালো লাগলো যে আমি প্লান্ট নিয়ে কাজ করব, এবং সেটা আচ্ছা, মলিকুলার লেভেলে। তো আমি চেষ্টা করি যে কোন প্রফেসর আমার ইউনিভার্সিটির প্ল্যান নিয়ে কাজ করে, আমি একটু মনে মনে খুঁজি আর কি। আমি বড় ভাইদের সঙ্গে যোগাযোগ করি যারা থিসিস করছেন। তো আমি এরকম আমার পছন্দ মতো দেখলাম যে আমার একজন প্রফেসর তিনি প্ল্যান নিয়ে কাজ করছেন এবং সেটা মলিকুলার লেভেলের। আমি স্যারের কাছে এরকম প্রস্তাব করলাম, স্যার আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। তো আমি তখন থার্ড ইয়ারে ছিলাম। স্যার বলছে, দেখো তোমরা তো থার্ড ইয়ারে, তোমরা আপাতত ল্যাবে আসা শুরু করো, কাজ কিভাবে করতে হয়, কিভাবে বড় ভাইরা কাজ করে, আমরা সাপ্তাহিক বিভিন্ন রকম প্রোগ্রাম করি, এই প্রোগ্রামগুলোতে তোমরা অ্যাটেন্ড করো। তো এভাবেই আমার আসলে রিসার্চে আসাটা আর কি শুরু। তো বুঝতে অন্য পারছি। ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তারা কি ঠিক এরকমই করে, যে সোশ্যাল সায়েন্সে বা যারা বিজনেস ফ্যাকাল্টি থেকে যারা রিসার্চে ভাবিত হয় তাদের ক্ষেত্রে কিরকম? না, তাদের ক্ষেত্রে আসলে বেসিক্যালি এখানে রিসার্চ যখন আপনি করতে যাবেন তখন আপনার মেন্টর হিসেবে কেউ থাকা লাগবে, এটা কিন্তু মাস্ট। তো এখন মেন্টর হিসেবে নর্মালি যখন একাডেমিক সেটিং এ আপনি যখন চিন্তা করবেন তখন মেন্টর হিসেবে যে কোনো একজন টিচারকে, যেনার হচ্ছে রিসার্চ নিয়ে এক্সপিরিয়েন্স রয়েছে অথবা যিনি কোনো বিষয় নিয়ে কাজ করতেছেন, তখন ওই টিচারের আন্ডারে কাজ করাটাই হচ্ছে বেটার। কারণ আপনার রিসার্চ যখন আপনি করবেন প্রথম, তখন আপনার গাইডেন্স লাগবে। আর এক্ষেত্রে আপনাকে প্ল্যান্ড একটা ওয়েতে গাইডেন্স দিতে পারে একজন শিক্ষকই দিতে পারে, যিনি রিসার্চ করেছেন এবং যারা রিসার্চ সম্বন্ধে ধারণা আছে, এরকম মানুষই দিতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয় রয়েছে যে বিজনেস এর ক্ষেত্রে আমাদের যেটা হয় যে রিসার্চ করতে, মানে সোশ্যাল সায়েন্স এর ক্ষেত্রে অনেকে হচ্ছে রিসার্চ করতে ইন্টারেস্ট হয় না। সায়েন্সের বিষয়গুলোতে যেটা হয় যে রিসার্চ করতে ইন্টারেস্ট হওয়া লাগে, কারণ ল্যাব ওয়ার্ক আপনাদের যেহেতু রয়েছে, তো ল্যাব ওয়ার্কের কারণে আপনারা মোটামুটি রিসার্চ নিয়ে একটা কাজ, আপনাদের মধ্যে একটা ইন্টারেস্ট কিন্তু তৈরি হয়। সেটা সেটা লেটেন্টও থাকতে পারে বা সেটা আপনার ভিজিবলও থাকতে পারে।
কিন্তু বিজনেস অথবা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে রিসার্চের উপরে সেরকম করে আসলে ধারণাটা সৃষ্টি হয় না, কারণ অনেকে আসলে ভয় পায় কি যে আমি যে বিষয় পড়তেছি সে বিষয়ে আসলে রিসার্চ রয়েছে কিনা। যেমন সাপোজ আমি এই কথা বলতে পারি বাংলায় যারা পড়ে, এখন বাংলায় যারা পড়ে তারা হয়তো ধারণা করতে পারে যে আমি বাংলায় পড়তেছি, আমার এখানে আসলে রিসার্চের কি রয়েছে, বা আমি ইংলিশে পড়তেছি আমার রিসার্চের কি রয়েছে। কিন্তু হ্যাঁ, রিসার্চের অবশ্যই রয়েছে। বাংলা বিষয়ে অনেক রকম ফিল্ড রয়েছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, আপনি বাংলার যে সাহিত্য নিয়ে আছে সাহিত্য নিয়ে কাজ করতে পারেন, ভাষাতত্ত্ব নিয়ে কাজ করতে পারেন, সেম টু সেম জিনিস ইংলিশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার যারা সোশ্যাল সায়েন্সের অনেক রকম সাবজেক্ট রয়েছে, যেমন পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে, হুম, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার রয়েছে, তারাও কিন্তু অনেক রকম বিষয় নিয়ে কাজ করতে পারে। তারপরে পাবলিক হেলথে যারা আছে, যেমন বিশেষ করে ডাক্তারদের যারা অনেকে আছে, তারা যেটা কাজ করেন সেটা হচ্ছে ওনারা পাবলিক হেলথ নিয়ে যারা মাস্টার্স করেন তাদের কিন্তু রিসার্চের একটা প্রজেক্ট কিন্তু থাকে। তো তারা যেটা কাজ করে তারা আসলে যেটা করতে পারে, ধরেন আমাদের দেশে এই যে এখন করোনা কারণে যে হেলথ কেয়ার সেক্টর, তো হেলথ কেয়ার সেক্টর নিয়ে কিন্তু অনেক রকম কাজ করার আছে। এই যে এই সমস্যাগুলো কিন্তু রিসার্চের মাধ্যমে কিন্তু এগুলার সমাধান সম্ভব। আপনি যদি রিসার্চ না করেন তাহলে আপনি এই সমস্যাটা সম্বন্ধে জানতে পারবেন না। সমস্যা জেনে ওটা নিয়ে কাজ করার জন্য কিন্তু রিসার্চটা করা প্রয়োজন। তো বাইরের দেশে নর্মালি যেটা হয় কি সেটা হচ্ছে যে পিএইচডির কিছু পজিশন উল্লেখ থাকে, বিশেষ করে আপনার ইউরোপীয় দেশগুলোতে ওরা হচ্ছে আপনার পিএইচডি কে একটা জব হিসেবে কনসিডার করে। তো যখন জব হিসেবে কনসিডার করে তখন পিএইচডির প্রজেক্টের টাইটেল থাকে। ওই টাইটেল মানে হচ্ছে ওটা কোনো প্র্যাকটিক্যাল একটা সমস্যা, সেই সমস্যা আপনি সমাধান করলে আপনি হচ্ছে নতুন কিছু জানতে পারবেন, পাশাপাশি আপনার পিএইচডি ডিগ্রি হয়ে যায়। যেমন কয়েক বছর আগে আমার পরিচিত এক উনি পিএইচডি করেছিল আপনার সুইডেন থেকে। তো ওনার পিএইচডি টপিকটা ছিল পুরোপুরি সুইডেনের পোর্টের উপরে। উনি একটা একটা কাজ করেছিল যেটা পুরোপুরি প্র্যাকটিক্যাল ধরনের কাজ, যে লোকজন হচ্ছে ট্রাক নিয়ে আসতেছে, সেখান থেকে খালি ট্রাক কেন যাবে না, এরকম নানা রকম বিষয় নিয়ে অপটিমাইজেশনের ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন বিষয় নিয়ে উনি একটা পিএইচডি উনি করেছিল। তো এরকম বিষয়গুলা কিন্তু যখন অপটিমাইজ করে আপনি ইউজ করবেন তখন একটা দেশের উন্নতি কিন্তু এভাবেই হবে। একটা দেশ গবেষণা দিয়েই আসলে এগিয়ে যায় কিভাবে, সেটা হচ্ছে এরকম প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো দিয়ে আসলে এগিয়ে যাওয়া সম্ভব। তো এই কারণে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের আমরা যে যে বিষয় পড়ি না কেন আমাদের নিজেদের আসলে চিন্তা করা উচিত, এবং ভালো করে নিজেদের মধ্যে ডিসকাস অথবা বন্ধু বান্ধবের মধ্যে ডিসকাস অথবা যদি কোনো মেন্টর থাকে কোনো প্রফেসরের সাথে ডিসকাস করা উচিত যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়ছি আমার এই সাবজেক্টে আমি আসলে কি বিষয় নিয়ে রিসার্চ করতে পারবো, আমার কি স্কোপ রয়েছে। আপনার সাবজেক্ট যেটাই হোক না কেন রিসার্চের কিন্তু কিছু না কিছু স্কোপ থাকেই, এটা খুবই স্বাভাবিক জিনিস। যেমন সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশিওলজির মতো সাবজেক্টে কিন্তু আমাদের দেশের রিসার্চের প্রচুর ফিল্ড রয়েছে। বায়োটেকনোলজি বলেন, মাইক্রোবায়োলজি বলেন, পাবলিক হেলথ বলেন, ফাইন্যান্স বলেন, বা ইকোনমিক্স বলেন, এগুলোর কিন্তু প্রচুর ফিল্ড রয়েছে, কিন্তু এই ফিল্ড গুলা কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। আমরা যেটাকে আপনার ফাইন্যান্সের ভাষায় বা বিজনেসের ভাষায় আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ব্লু ওশান। মানে এই ওশান গুলাতে আসলে কেউ এখনো যায় না, অপরচুনিটি এখানে কি হচ্ছে রিসার্চ করার মতো। এগুলো আমাদেরকে এক্সপ্লোর করা লাগবে, আর এক্সপ্লোর করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে যে রিসার্চ পেপার পড়ার ইন্টারেস্টটা আমাদের মধ্যে আসলে জাগিয়ে তোলা লাগবে। আপনার আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে আপনি কোর্স যতটাই করেন না কেন, ধরেন আপনি 4 বছর মোটামুটি যদি প্রতি বছর 10টা করে 4 বছরে 40টা রিসার্চ পেপারও পড়েন না, তাহলে কিন্তু আপনি অনেক জিনিস জানতে পারবেন। জি, তাহলে মূলত যেটা হয় আমাদেরকে মেন্টর একজন সিলেক্ট করতে হবে আর কি। প্রথমত জি, যে আমাদের কাজটা একজন যদি আমরা রিসার্চে ধাবিত হতে চাই আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে সেটা শুরু করতে হবে। আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে। আচ্ছা, আমাদের সমাজে অনেকের মুখে আমি শুনতে দেখি যে রিসার্চ কি শুধু মেধাবীরাই করবে, যে এরকম কিছু কি আছে যে রিসার্চ করবে শুধু যারা টপ র্যাঙ্কের রেজাল্ট, যারা খুবই পড়াশোনা করতে চায়, এরকম কিছু কি একটা আছে কি রিসার্চের ক্ষেত্রে? এটা আসলে একটু ডিবেটেবল বিষয়, আমি বলবো ডিবেটেবল বিষয় এই কারণে আসলে দেখেন যে রিসার্চের যে ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনার আপনাকে রিসার্চের জন্য এক নাম্বার হচ্ছে যে পড়াশোনা করা লাগবে, এবং কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, বা জাপানি ভাষায় আমরা যেটাকে বলে হচ্ছে কাইজেন, যেটাকে বলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সবসময় ইমপ্রুভমেন্টের মধ্যে থাকা লাগবে। এখন সেক্ষেত্রে কিন্তু মেধাবী হওয়ার থেকে আমার মনে হয় হার্ড ওয়ার্কিং হওয়াটার গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি। এটা আমি আচ্ছা, আচ্ছা। পার্সোনালি মনে করি। বাট ওপিনিয়ন টু ওপিনিয়ন ডিফার হচ্ছে করতে পারে, কিন্তু আমি মনে করি আপনি মেধাবী হয়তো 5% হতে পারেন, কিন্তু যদি আপনি হার্ড ওয়ার্ক 95% এর, তাহলে আপনার সফলতা পাওয়াটা সম্ভব। আবার এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা। আচ্ছা, বুঝতে পারলাম। আসলে আমাদের মূলত রিসার্চের প্রতি একটা ভালোবাসা ভালো লাগা থাকতে হবে, তাহলেই ভালো আমরা লাগা থাকা রিসার্চে লাগবে, সেটাই
সেটা আপনার এবার আসলে কোনো জবের প্রতি যদি প্যাশন থাকে তাহলে আপনার সেই জবটা যত বোরিংই হোক না কেন বা হার্ডই হোক না কেন আপনি সেটা ভালোভাবে করতে পারবেন। আর যদি কোনো বিষয়ের উপর যদি প্যাশন না থাকে তাহলে কিন্তু আপনি বিষয়টা নিয়ে কোনোদিনও আপনি যতই চেষ্টা করেন আপনার ইচ্ছা আসবে না আসলে। এটা আচ্ছা, খুবই নরমাল একটা বিষয়। একজন নবীন সে রিসার্চে আসার জন্য একজন শিক্ষকের কিরকম ভূমিকা থাকতে পারে, যে রিসার্চে অনুধাবিত করার জন্য বা রিসার্চের দিকে তাকে অনুপ্রাণিত করার জন্য একজন শিক্ষকের ভূমিকাটা কিরকম? আচ্ছা, একজন শিক্ষকের ভূমিকা এক্ষেত্রে অনেক পরিমাণ বেশি। কারণ আমি মনে করি যে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে যারা থাকে তাদের আসলে একটা সঠিক গাইডলাইন প্রয়োজন। মাস্টার্স এর ক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্টরা মোটামুটি ম্যাচুরিটি অনেকটা লাভ করে। সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের যে গন্তব্য বা ডেস্টিনেশন তারা কিন্তু ঠিক করে নিতে পারে খুবই সহজে। সেটা রিসার্চই হোক বা অন্য কোনো ফিল্ডই হোক। কিন্তু আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে লোকজন হচ্ছে কনফিউজ থাকে অনেক বেশি। এবং কনফিউশনের পরিমাণটা অনেক বেশি থাকার কারণেই তাদের হচ্ছে একটা সিস্টেমেটিক গাইডেন্স এর হচ্ছে প্রয়োজন। আর এই সিস্টেমেটিক গাইডেন্সটা যেহেতু একাডেমিক লাইনে একমাত্র একজন ভালো এবং দক্ষ সুপারভাইজারই দিতে পারে, যিনি মেন্টর হিসেবে কাজ করবেন। তো এই কারণে হতে পারে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যতদিন স্টুডেন্ট ভর্তি হয় ৫ জন করে তাদেরকে হচ্ছে ভাগ করে দিতে পারে। ৫ জন করে একেক টিচারের আন্ডারে ৫ জন করে থাকবে হচ্ছে ছাত্রছাত্রী। তাদেরকে হচ্ছে একজন শিক্ষক একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত উনি রিসার্চ গাইডেন্স করবেন। তাহলে মোটামুটি যেটা হবে যে পরীক্ষায় পাশ করার আগে তার ১টা ২টা রিসার্চ পেপারও পাবলিকেশন হবে, পাশাপাশি তার ডিগ্রিটাও হবে। এটা আমার কাছে মোটামুটি অনেকটা সিস্টেমেটিক ওয়ে মনে হয়েছে। আচ্ছা, একজন নবীন যে এখনো রিসার্চ সম্পর্কে কিছুই জানে না কিন্তু রিসার্চে ধাবিত হতে চায়, সেক্ষেত্রে তার প্রস্তুতিটা কিরকম হতে পারে, এই সম্পর্কে যদি নবীনদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, নবীনদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রথমে হচ্ছে যদি আপনার বিশ্ববিদ্যালয়ে কোর্স ওয়ার্ক থাকে রিসার্চ মেথোডলজি নিয়ে এবং ডেটা অ্যানালাইসিস অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমেটিক্স নিয়ে, তাহলে সেই কোর্সগুলো অবশ্যই খুব ভালোভাবে করবেন। ভালোভাবে করা অর্থে মানে এমন না যে আমি আপনাকে খুবই ভালো স্কোর নিতে বলছি, আপনি বুঝে বুঝে করেন, আপনার স্কোর খারাপ হলেও কিন্তু সমস্যা নেই, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য সাবজেক্ট ম্যাটার। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আপনি হয়তো স্কোর খারাপ হতে পারে কিন্তু আপনাকে বোঝা লাগবে যে আসলে বিষয়গুলো কিভাবে হচ্ছে। আপনি যদি বিষয়গুলো নাই বুঝেন তাহলে কিন্তু আসলে এটা সম্ভব না। আচ্ছা, এই একটা বিষয় রয়েছে। আমরা যারা আমাদের দেশে পড়াশোনা করি, অনেকে বাইরে হায়ার স্টাডি করতে যেতে চায়, তো আমাদের এই গবেষণাটা হায়ার স্টাডির ক্ষেত্রে কিরকম ভূমিকা রাখতে পারে? আচ্ছা, হায়ার এডুকেশন গবেষণার প্রায়োরিটি সবসময় বেশি। আপনার সিজিপিএ হয়তো কিছুটা কম থাকতে পারে, আপনার হয়তো সেরকম এক্সট্রা ক্যারিকুলার নাও থাকতে পারে, কিন্তু আপনার হয়তো অনেক এক্সট্রা ক্যারিকুলার আছে। মানে আমার যেটা হচ্ছে যে আসলে বাইরে যখন আপনি অ্যাপ্লিকেশন করেন, আমি যদি খুবই একদম সিম্পল ভাষায় ভেঙে ভেঙে যদি বলি, সেটা হচ্ছে বাইরে একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে যখন সেটা অ্যাডমিশন কাউন্সিলের কাছে অথবা অ্যাডমিশন কমিটির কাছে যায়, তারা ওই বিষয়টাকে একটা ফাংশন হিসেবে কল্পনা করে। ফাংশন মানে হচ্ছে একটা স্টুডেন্ট যে অ্যাপ্লিকেশন করছে তার অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক বিষয় কনসিডার করা হয়। তার মধ্যে ১ নম্বর বিষয় হচ্ছে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সে কি করেছে না করেছে, তার কোর্স ওয়ার্ক কিরকম, তার সিসিজিপিএ কিরকম, কোন জায়গা থেকে সে পাশ করেছে। তারপরে দেখো তার একটা ব্যাকগ্রাউন্ড হয়, তার ব্যাকগ্রাউন্ড মানে সে কোন জায়গা থেকে এসেছে, কোনখান থেকে আবেদন করতেছে, এই জিনিসগুলা। সেকেন্ডে দেখো যারা স্কলারশিপে আবেদন করেন তাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা দেখা হয়, যে তার আসলে ফাইন্যান্সিয়াল নিড রয়েছে কিনা স্কলারশিপের ক্ষেত্রে। তারপরে দেখো তার হচ্ছে কি কি ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে। প্রথমে হচ্ছে যদি তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে তারপর সেগুলো হয়। তারপরে ধরা হয় তার রিসার্চ এক্সপিরিয়েন্স কি কি রয়েছে, সে আর্টিকেল পাবলিশ করতে পেরেছে কিনা বা কারো আন্ডারে সে রিসার্চ সাইন্টিস্ট হিসেবে কাজ করেছে কিনা, এগুলো। তার পরবর্তীতে আপনার ওই এক্সট্রা ক্যারিকুলার টেক্সট্রা ক্যারিকুলার যা বিষয় দেখা আছে ওই জিনিসগুলো দেখা হয়। তো এক্সট্রা ক্যারিকুলার আসলে অনেকে বলে যে এক্সট্রা ক্যারিকুলার করলে স্কলারশিপ বা ইয়ে পাওয়া যায়, এটা একটা সম্পূর্ণ হচ্ছে ভুল ধারণা। এক্সট্রা ক্যারিকুলার আসলে প্রায়োরিটিটা অনেক অনেক কম থাকে। আপনার এক্সট্রা কারিকুলার না থাকলে আপনার যদি কোর্স ওয়ার্ক আপনার সিজিপিএ ভালো হয় এবং আপনার রিসার্চের আপনার স্কিল থাকে, তাহলে কিন্তু আপনার পৃথিবীর অনেক জায়গায় যেতে পারবেন। কারণ ওই রিসার্চের স্কিলটাকে ওরা অনেক ভ্যালু করে। তাহলে যেটা বোঝা যাচ্ছে আসলে আমাদেরকে রিসার্চ যে পেপার পাবলিকেশনের ব্যাপারটা হয়তো বা আপনি গুরুত্ব দিচ্ছেন, বা আমাদের যে কোর্স জি। ওয়ার্ক সেই কাজগুলোকে আপনি গুরুত্ব দিচ্ছেন আর কি। হ্যাঁ, গুরুত্ব আহ, দিচ্ছি। এখন আপনার আরেকটা বিষয় হচ্ছে কি অনেকে হয়তো পেপার পাবলিশ নাও করতে পারেন, ধরেন যারা বিশেষ করে যারা অনার্স শেষ করে বা ব্যাচেলর শেষ করে বাইরে আবেদন করবে, তো তাদের প্রতি একটা অনুরোধ থাকলে তারা চেষ্টা করবেন থিসিস করার জন্য। অনেকে ইন্টার্নশিপ করেন, যেমন আমাদের বিজনেসে যারা পড়ে বিবিএ তে, তাদের মধ্যে খুবই একটা কমন টেন্ডেন্সি হচ্ছে আপনার ইন্টার্নশিপ করা। তো ইন্টার্নশিপ আপনি আসলে যে কোনো সময় করতে পারবেন, ওটার জন্য আসলে ৩ মাস খরচ করে ইন্টার্নশিপ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার সুযোগ থাকে, অপরচুনিটি থাকে, আপনার বিশ্ববিদ্যালয় যদি পারমিট
সরি, আপনার বিশ্ববিদ্যালয় যদি পারমিট করে তাহলে আপনি অবশ্যই থিসিস করবেন। এটা আপনার ভবিষ্যতে অনেক একটা প্রায়োরিটি দিবে। কারণ যখন আপনি বাইরের দেশে অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু তারা ওই রিসার্চ এর বিষয়টাকে অনেক খুব হাই প্রায়োরিটি দেয়। কারণ বিদেশ সরি, কারণ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু টিকে থাকে একমাত্র রিসার্চ এর উপরে। আমি যেটা বলেছি নলেজ ক্রিয়েশন। আর নলেজ ক্রিয়েশন রিসার্চ এর মাধ্যমে সম্ভব। যেটা বাইরের বিশ্ববিদ্যালয়গুলো খুব ভালোভাবে ওই জিনিসগুলো কনসিডার করে। কারণ তাদের র্যাঙ্কিং এটার উপরে ডিপেন্ড করে আসলে। আচ্ছা, আশা করছি যারা নবীন আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে আমাদের যে রিসার্চ টক ফর বিগিনারদের জন্য যে কথাগুলো হচ্ছে, আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনার কাছে জানতে পারলাম যে আমরা যদি যে সকল সাবজেক্টগুলোতে থিসিস করার সুযোগ আছে আমরা সেই বিষয়গুলোতে যদি থিসিস করি তাহলে হয়তো আমাদের হায়ার স্টাডিতে এটা একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে আর কি। নুরাল ভাই, আমরা আপনার কাছ থেকে এবার একটা বিষয় জানতে চাই। দেখা যায় যে আসলে গবেষণা করে ভবিষ্যতে কি করব, আমাদের ফিল্ড কোথায়, কোথায় কাজ করব, এটা নিয়ে জি। আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে। তো আসলে গবেষণার কেরিয়ারটা কোথায়? আচ্ছা, গবেষণার ক্যারিয়ার আসলে অনেক মানে বিস্তৃত। কারণ গবেষণার যে বিষয়গুলো রয়েছে, ধরেন গবেষণা কিন্তু এখন কেবল শুধু একাডেমিক পর্যায়ে কিন্তু সীমাবদ্ধ নয়, বরং অনেক গবেষণা প্রতিষ্ঠান বা বিজনেস কনসাল্টিং ফার্মও রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত গবেষণা করে। বিশেষ করে আপনার গবেষণা প্রতিষ্ঠানগুলো হয়তো আমাদের দেশে আপনার সেরকম করে এতটা নাই। তারপরে আমাদের দেশে বেশ কিছু বিজনেস কনসাল্টিং ফার্ম রয়েছে। বিশেষ করে বাইরের দেশে যারা পড়াশোনা করতে চান তারা বিজনেস কনসাল্টিং ফার্ম গুলোর হচ্ছে নাম শুনবেন। যেমন বোস্টন কনসাল্টিং গ্রুপ আছে, মনিটর গ্রুপ রয়েছে, আরো বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে রয়েছে। তো এরকম গবেষণা প্রতিষ্ঠান গুলোতে কিন্তু গবেষক হিসেবে নানা রকম সাবজেক্টের লোকজনকে নিয়োগ দেওয়া হয়। এটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, বিজনেসেরও হতে পারে, অর্থনীতিরও হতে পারে। এই বিষয়গুলোর কিন্তু ফিল্ড অনেক রয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের দেশে আসলে সেরকম করে মার্কেটটা আসলে ডেভেলপ হয়নি, যার কারণে আমাদের গবেষণা নিয়ে যে ক্যারিয়ার কোথায় গড়বো সেটা নিয়ে একটা আমাদের দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। যেমন আপনি যদি বিশ্ব ব্যাংকের এবার যদি আপনি চিন্তা করেন যে আপনি পিএইচডি করবেন, তাহলে পিএইচডি করে আপনি কি করবেন? যেমন আমরা যেটা সচরাচর মনে করি যে পিএইচডি করা মানে হচ্ছে সে একাডেমিশিয়ান হবে, এছাড়া আসলে তার কোনো গতি নেই। কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি বরং পিএইচডি করলে আপনি বাইরের দেশে যারা ন্যাচারাল সায়েন্সে যারা হচ্ছে পিএইচডি করেন, বিশেষ করে বায়োটেকনোলজি অন্য দেশে, তারা কিন্তু কোম্পানিগুলোতে জব করেন। বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিভিন্ন রকম সায়েন্টিফিক যে ফার্ম গুলো রয়েছে সেগুলোতে কিন্তু পিএইচডি ডিগ্রি হোল্ডারই ওরা নিয়োগ দেয়। বাইরের দেশে যে নামকরা ব্যাংক গুলো রয়েছে, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, আমাদের এডিবি রয়েছে, এই বিষয়গুলোতে ওরা কিন্তু পিএইচডি করা লোকজনই দেয় নিয়োগ। এবং ওদের কাজ হচ্ছে মূলত রিসার্চ করা। আপনি যখন এদের ওয়েবসাইটে দিবেন তখন দেখবেন যে এদের ওয়েবসাইটে কিন্তু পাবলিকেশন বা আর্টিকেলের একটা অপশন রয়েছে। সেখানে গেলে কিন্তু আপনার ওদের গবেষণা পেপার গুলো দেখবেন। ওরা প্রতি মাসেই কিন্তু রিসার্চ করে। তো রিসার্চ এর বিষয়গুলো আসলে অনেক মানে আমাদের জানার শর্টেজের কারণে আমরা আসলে মনে করি কি যে গবেষণা মানেই হচ্ছে যে শুধু আমি একাডেমিশিয়ান হবো আর কোনো অপশন বিষয়, কিন্তু এমন না বিষয়টা। একটা কোম্পানি কিন্তু প্রচুর রকম রিসার্চ করে, কিন্তু যেমন একটা নিউ প্রোডাক্ট যখন মার্কেটে আনে তখন কিন্তু সেটা মার্কেটে আনার আগে প্রচুর রিসার্চ করে তারপর মার্কেটে আনা হয়। কারণ কোম্পানি ইচ্ছা করলে, আমার ইচ্ছা হলো একটা প্রোডাক্ট বানিয়ে ফেললাম, মার্কেটে আনলাম, বিষয়টা কিন্তু এমন না। ওটা নিয়ে প্রচুর রিসার্চ হওয়ার পরবর্তীতে সেগুলো নিয়ে চিন্তা করা হয়, চিন্তা করে তারপর হচ্ছে বিষয়গুলো প্রচুর অ্যানালাইসিস করে ডেটার উপর বেস করে তারপর ডিসিশনটা হচ্ছে নেওয়া হয়। এই কারণে ইদানিং দেখবেন যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স এই বিষয়গুলোর উপর ডিমান্ড বাড়তেছে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু নর্থ আমেরিকান কোম্পানি বা বিশ্বের আপনার বড় বড় যেসব ফার্ম রয়েছে সব দেশেরই, তারা কিন্তু এই বিষয়গুলো বছরের পর বছর ধরে কিন্তু ইউজ করতেছে। আচ্ছা নুরুল আলবাদ, আমরা বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি, আর যদিও আপনার আলোচনার মাঝখানে একটু আপনাকে ডিস্টার্বই করা হচ্ছে, আমরা আবার না, আমাদের ধারাবাহিক সমস্যা নেই। আলোচনায় ফিরে যাব। তো একজন এখানে প্রশ্ন করেছিল যে রাসেল আবেদিন ওয়াসি, যে সোশ্যাল জি। সায়েন্সের রিসার্চ নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আচ্ছা, সোশ্যাল সোশ্যাল সায়েন্সের সম্পর্কে রিসার্চ নিয়ে তো আসলে তো আমি তো বেশ কিছু কথাই বলছি। মানে আমাদের বিষয়গুলো নরমালি আসলে সায়েন্স বা ন্যাচারাল সায়েন্স অথবা অ্যাপ্লাইড সায়েন্স ছাড়া বিজনেস, ইকোনমিক্স, সোশিওলজি, হিস্ট্রি যা রয়েছে এগুলো সবগুলোই কিন্তু সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত। এই সাবজেক্ট সবগুলোই। তো এই কারণে আমি মোটামুটি এতক্ষণ যতগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি সবগুলো কিন্তু সোশ্যাল সায়েন্স নিয়েই হচ্ছে করেছি। এবং আমার ডিসকাশনের মূল কিন্তু সোশ্যাল সায়েন্সের ফ্যাক্টরি ছিল। তো সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনার হচ্ছে রিসার্চ মেথোডোলজি, আপনার কোর্সটা হচ্ছে লাগবেই। তারপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস যে ব্যাপারটা রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আপনার সায়েন্টিফিক রাইটিং এর একটা ব্যাপার রয়েছে। কারণ আমাদের অনেকেরই কিন্তু ইংলিশে রাইটিং মোটামুটি হলো, সায়েন্টিফিক যে রাইটিং সেটা সম্বন্ধে আমাদের অধিকাংশেরই কিন্তু কোনো ধারণা নেই। সায়েন্টিফিক রাইটিং সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। আচ্ছা, আমরা এই পর্যায়ে আরেকটা প্রশ্ন নিব।
আশিক আয়ন তিনি বলছেন বিবিএ এর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসাবে এখন থেকে কিভাবে গবেষণার প্রস্তুতি শুরু করবো আর কি। আচ্ছা, আপনি বিবিএ ফার্স্ট ইয়ার যেহেতু, তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনার আহ, আপনার হচ্ছে রিসার্চ ম্যাথোলজি কোর্সটা উনি হয়তো করেননি, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে ওনার কোর্সটা থাকবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি যদি পারেন সেটা হচ্ছে আপনার রিসার্চ ম্যাথোলজি বইটা কিনে পড়া শুরু করতে পারেন। বাজারে যে কোনো রিসার্চ ম্যাথোলজি বই কিনে পড়লেই হবে, ওটার জন্য কোনো সমস্যা নেই, অনেক বই পাওয়া যায়। আপনার হচ্ছে নীলক্ষেতে অনেক বই পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা বিষয় রয়েছে যে একদম মানে প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে ডিসকাস করে এরকম রিসার্চ ম্যাথোলজি বইগুলো পাওয়া খুব ডিফিকাল্ট, এবং এরকম বইগুলো আসলে নেই বলে চলে। নর্থ আমেরিকার রাইটারদের মধ্যে আসলে এরকম বই নেই, বা আমি ইন্ডিয়ান বেশ কিছু রাইটার দেখেছি ওনাদের মধ্যে এরকম একদম যে পড়েই আপনি কাজ শুরু করতে পারবেন এরকম কোনো বই নেই। বাট যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে থিওরিটিক্যাল কিছু নলেজ আপনার গেদার হবে, যে কোন বিষয়গুলো আসলে কি জিনিস, যে রিসার্চ বিষয়ে যে বিভিন্ন টার্মিনোলজি গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনি জানতে পারেন। আশা করছি আশিক আয়ন আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটা প্রশ্ন নিব। আশিক আয়নই করেছেন যে গবেষণার জন্য কোন কোন সফটওয়্যার জানা প্রয়োজন আর কি আচ্ছা, জানতে চাই। এটা আসলে হচ্ছে ডিপেন্ড করছে আপনি কোন বিষয়ে হচ্ছে রিসার্চ করছেন। যেমন ইকোনমিক্স নিয়ে যারা কাজ করে তাদের এসপিএস এর, বা সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করে তারা এসপিএস এর নিয়েও কাজ করতে পারেন, ইবিএস নিয়েও কাজ করতে পারেন। অনেক রকম সফটওয়্যার রয়েছে, আর রয়েছে পাইথন রয়েছে। তো এটা আসলে আপনি কোন মেজর বা কোন টপিক নিয়ে কাজ করছেন তার উপরে হচ্ছে ডিপেন্ড করে। বাট ইদানিং এসপিএস সফটওয়্যার অনেক অ্যাডভান্স, বিশেষ করে এসপিএস 20-20 পরে যেরকম এসপিএস গুলো রয়েছে সেই এসপিএস গুলো খুবই অ্যাডভান্স, এবং অনেক অ্যাডভান্স আপনি অ্যানালাইসিস হচ্ছে করতে পারেন। তবে এই সবগুলো সফটওয়্যারই আপনাকে একটা জিনিস মনে রাখা লাগবে, যে এই সবগুলো সফটওয়্যার হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্য, কোয়ালিটেটিভ রিসার্চের জন্য কিন্তু না। কোয়ালিটেটিভ রিসার্চ যখন আপনি চিন্তা করবেন, তো তখন আসবে হচ্ছে আপনার আহ ইয়ে আসবে। যখন কোয়ালিটেটিভ রিসার্চ চিন্তা করবেন তখন হচ্ছে এনভিভো একটা সফটওয়্যার রয়েছে, যেটা আমরা কোয়ালিটেটিভ রিসার্চ এর অ্যানালাইসিস কে ইউজ করি, যেমন টেক্সচুয়াল অ্যানালাইসিস, প্যাটার্ন অ্যানালাইসিস, বা সেন্টেন্স অ্যানালাইসিস, এরকম জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে এনভিভো সফটওয়্যার ইউজ করা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আশা করছি যিনি প্রশ্ন করেছেন তিনি তার উত্তরটি পেয়েছেন। এবার নূর আহাদ ভাই আমরা আমাদের স্বাভাবিক আলোচনায় ফিরে যাব। আপনি যেটা বলছিলেন যে কেরিয়ারদের যে গবেষকদের যে কেরিয়ার সম্পর্কে আপনি যেটা বললেন, শুধু একাডেমিক নয়, বিভিন্ন কোম্পানিগুলো আছে, প্রাইভেট কোম্পানি বলি বা বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আছে, সেগুলো আসলে কোম্পানি ভিত্তিকের একজন রিসার্চ যে ল্যাবে, আমরা জানি এখন রিসার্চ এটা একটা পেশন বা এটা একটা পেশা। হ্যাঁ, রিসার্চ গবেষণাটাই রিসার্চ জানি একটা পেশা। পেশেন্ট। তো অন্য আর কি ফিল্ড গুলাতে রিসার্চাররা যেতে পারে আর কি। আচ্ছা, গবেষণা একটা পেশাগুলা যেটা হচ্ছে যে বিশেষ করে যারা সায়েন্টিফিক বিষয়গুলা মানে সায়েন্সের বা আপনার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কাজ করেন, তারা হচ্ছে রিসার্চ ফার্ম গুলোতে তারা হচ্ছে দেখতে পারেন, বা সায়েন্টিফিক অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে। আর যারা হচ্ছে বিজনেস এবং ইকোনমি নিয়ে কাজ করেন তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এনজিও, ব্যাংক গুলা, মানে ব্যাংক বলতে বেসিক্যালি হচ্ছে ইন্টারন্যাশনাল যে ব্যাংক গুলো রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড যে রিসার্চ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু নর্মালি পিএইচডি ডিগ্রি হোল্ডার হচ্ছে নিয়োগ দেওয়া হয়, কারণ হচ্ছে ওরা নানা রকম অ্যানালাইসিস করে এবং ফাইন্যান্সিয়াল সিমুলেশন করে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংক আছে, তারপর হচ্ছে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট হচ্ছে ব্যাংক রয়েছে, এছাড়াও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে, আরো নানা রকম প্রতিষ্ঠান রয়েছে আপনি যেগুলোতে হচ্ছে আপনি দেখতে পারেন। সো তারা সেম টু সেম একই জিনিস খাটে, যারা হচ্ছে সোশ্যাল সায়েন্সের নানা রকম বিষয় নিয়ে পড়াশোনা করতেছেন তাদের জন্য কিন্তু এনজিও গুলার স্কোপ অনেক বেশি, কারণ এনজিও গুলা কিন্তু প্রতিনিয়ত অনেক বিষয় নিয়ে কিন্তু রিসার্চ তারা করে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এনজিও গুলোতে আপনাদের অনেক স্কোপ রয়েছে, বিশেষ করে সোসিওলজি, তারপর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, হিস্ট্রি, এরকম বিষয়গুলোর কিন্তু অনেক রকম রিসার্চ ফিল্ড আপনার রয়েছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আরেকটা প্রশ্ন নিই। একজন আচ্ছা প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, ফারিয়া ইসলাম ওয়াসি, তিনি বলছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য রিসার্চ নিয়ে কিছু বলেন। আচ্ছা, কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স আচ্ছা, কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর আপনাদের রিসার্চ গুলো আসলে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ডের রিসার্চ, বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডের রিসার্চ। তার মানে হচ্ছে যে মানে এখন ইদানিং বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের যে ফিল্ডটা রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিক্স নিয়ে অনেক রকম কিন্তু রিসার্চ আপনার হয়। যেমন এবং আপনাদের যে রিসার্চের ফিল্ড গুলো রয়েছে এগুলো আসলে মানে শুধু যে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড হবে এমন না,
বাইরের দেশে নর্মালি যেটা হয় বা আমি দেখেছি সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এরপর ইলেকট্রিক্যাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এই ডিসিপ্লিন গুলোর মধ্যে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ হচ্ছে হয়। যেমন অটোনোমাস ভেহিকেল যেটা রয়েছে, মানে যে গাড়ি কোনো ড্রাইভার ছাড়াই যে গাড়ি চলতে পারে বা মানববিহীন গাড়ি যেটাকে বলতে পারি আমরা, সেই গাড়ি চলার ক্ষেত্রে বিভিন্ন রকম সেন্সর তৈরি করা হয়। তো সেন্সরের যে প্রোগ্রামিং গুলো সেগুলো কিন্তু কম্পিউটার প্রোগ্রামারের সাহায্যে হয় করা। তো এগুলো একদম শুধু খুবই প্র্যাকটিক্যাল রিসার্চ, এইরকম জিনিসগুলোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল রিসার্চ অ্যাপ্লিকেশন রয়েছে। তারপর হচ্ছে আপনার ডাটা অ্যানালিটিক্স করে আপনার, যেমন আমাদের বাংলাদেশে কিন্তু প্রতি বছর এই ইদানিং যেটা হচ্ছে যে বন্যার কারণে আপনি যে বাঁধগুলো হচ্ছে নষ্ট হচ্ছে, তো কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে কিন্তু কোন রকম মানে একটা বাঁধ তৈরি করার আগে পানি কতটুকু পরিমাণ উঠলে একটা বাঁধ কি পরিমাণ সেটা বেয়ার করতে পারবে, বা বহন ক্ষমতা কতটুকু, বা সহ্য ক্ষমতা বা ধারণ ক্ষমতা, সেই বিষয়গুলো সিমুলেশনের জন্য কিন্তু কম্পিউটার সায়েন্সের রিসার্চ ইউজ করা হয়। তো এরকম বিষয়গুলো নিয়ে কম্পিউটার সায়েন্সের ফিল্ড অনেকগুলো রয়েছে। মানে যদি আপনি ইউ আউট অফ দি বক্স চিন্তা করেন তাহলে কিন্তু অপরচুনিটি অনেক বেশি। আর যদি বক্সের মধ্যে চিন্তা করেন তাহলে অপরচুনিটি হচ্ছে খুবই লিমিটেড। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্ন নিই, তারপর আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় যাব। আচ্ছা রাসেল আবেদিন ওয়াসিম বলেছে, কোনো একটা টপিক নিয়ে যদি রিসার্চ পেপার লিখি বাট নিজের মতো, তাহলে কি রেফারেন্স লাগবে? আচ্ছা, রিসার্চ পেপার যখন আপনি লিখতে যাবেন তখন আপনার রেফারেন্স হচ্ছে মাস্ট লাগবে। এটা আপনি সোশ্যাল সায়েন্স হোক বা সায়েন্সই হোক, আপনাকে যেটা হচ্ছে যে রিসার্চ পেপার আপনি আপনি নিজের মন মতো আপনি লিখবেন, ঠিক আছে, কিন্তু সেটার রেফারেন্স আপনি ইউজ করা লাগবে। পাস্ট রেফারেন্স গুলো কি হয়েছিল এবং পাস্ট যে রিসার্চ গুলো সেগুলো কেন পর্যাপ্ত না, কেন আপনাকে নতুন করে রিসার্চ করা লাগতেছে, সেটার কারণ জাস্টিফাই আপনাকে করা লাগবে। কারণ ওই যে রিসার্চের একটা জিনিস বললাম, যে রিসার্চের মূল কারণ হচ্ছে নলেজ ক্রিয়েশন। তো যে নলেজ যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে দেখানো হবে যে নলেজের মধ্যে গ্যাপ রয়েছে, মানে আমরা যা জানি এ পর্যন্ত রিসার্চ করা নিয়ে তার মধ্যে, এবং বর্তমানে এই এই জিনিস নিয়ে জানাটার পরিমাণের মধ্যে শর্টেজ রয়েছে, একটা গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটা সম্বন্ধে জানতে হলে আমাকে রিসার্চ করা লাগবে। সো এই বিষয়গুলো আপনি যখন হচ্ছে আলোচনা করবেন তখন কিন্তু আপনাকে প্রিভিয়াস স্টাডি গুলো কিন্তু কনসাল্ট করেই আপনাকে ডিসকাস করা লাগবে, এবং প্রিভিয়াস স্টাডি গুলোর যে লিমিটেশন রয়েছে সেই লিমিটেশন গুলো আপনি কিভাবে আপনার রিসার্চে কাভার করতেছেন এবং কাভার করে আপনার রিসার্চটা তাদের থেকে সুপিরিয়র কেন বা ভালো কেন, সেই ডিসকাস কিন্তু আপনাকে দেওয়া লাগবে, যার কারণে কিন্তু একটা রিসার্চে রেফারেন্সিং এর প্রসঙ্গটা আসে। জি, আপনি যথার্থই বলেছেন। মূলত আমরা যেটা দেখি, রিসার্চ পেপার আসলে লিখতে গেলে অবশ্যই রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এটা একটা রিসার্চ পেপারের ক্ষেত্রে আমি বলতে পারি একটা পার্ট, রেফারেন্সটা একটা পার্টই থাকে, অবশ্যই সেটা দিতে হবে। যিনি প্রশ্ন করেছিলেন, আশা করছি প্রশ্নকর্তা তার উত্তরটি পেয়েছেন। আমরা জি। আরেকটা প্রশ্ন নেই, আরেকজন প্রশ্ন করেছেন যে এমবিএ স্কলারশিপ পেতে ইউনিভার্সিটিগুলোতে কোন কোন জিনিসগুলো দেখে, এমবিএ স্কলারশিপ আচ্ছা সম্পর্কে। আচ্ছা, এটা একটু আমাদের টপিকের বাইরে হয়ে গেছে, কারণ আমরা যেহেতু স্কলারশিপ নিয়ে ডিসকাস করছি না এখানে। আচ্ছা যাই হোক, তারপর আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আসলে এমবিএ স্কলারশিপ পেতে কোন জিনিসগুলো, এমবিএ এর ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এমবিএ আবেদনের যোগ্য কিনা। যেমন মানে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে আমরা বিবিএ করে এমবিএ করি, যেটা হচ্ছে আমাদের দেশের খুবই কমন টেন্ডেন্সি। বাট বাইরের দেশে এমবিএ ইটস এ প্রফেশনাল ডিগ্রি। তো প্রফেশনাল ডিগ্রি মানে হচ্ছে যারা চাকরি বাকরি করে অলরেডি, যারা এক্সপিরিয়েন্স রয়েছে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, তারাই এমবিএটা করবেন। তো যার কারণে বাইরের দেশে অন অ্যান এভারেজ, টপ ইনস্টিটিউটে অন অ্যান এভারেজ যেটা গড়ে মিনিমাম 5 ইয়ার্স, যাদের গড়ে মিনিমাম যাদের 5 বছরের 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারাই নর্মালি হচ্ছে এমবিএ ডিগ্রিটা করেন। এটা বাইরের বিজনেস স্কুল গুলাতেই, টপ বিজনেস স্কুল গুলোতে এটা এটা একটা রিকোয়ারমেন্টই থাকে যে মিনিমাম আপনার একটা জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে। কারণ এমবিএটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। তারা মনে করে যে নানা রকম ফিল্ড থেকে মানুষজন আসবে জব এক্সপিরিয়েন্স নিয়ে, তারা হচ্ছে বিজনেসের নলেজ গুলো নিয়ে তার পরবর্তীতে তার নিজ নিজ পেশায় তারা কন্ট্রিবিউট করবে। তো সেক্ষেত্রে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটাকে কিন্তু তখন সবচেয়ে টপ প্রায়োরিটি দেখা হয়। আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব করেছেন, কত বছর জব করেছেন, কি কি আপনার স্কোপ ছিল, সেই বিষয়গুলা কিন্তু এই জিনিসগুলাতে তারপর দেখা হয়। সেকেন্ড হচ্ছে আপনার যদি কোনো রিসার্চের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ সেটা অবশ্যই খুব পজিটিভলি তারা হচ্ছে দেখবে। তারপরে আরেকটা জিনিস দেখবে যে আপনার হচ্ছে
আপনার পড়াশোনার যে লেভেল, আপনি কোন জায়গা থেকে পাশ করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি। কারণ এমবিএ ক্লাসে এটা বাইরের দেশে ক্লাসগুলোতে একটা গুরুত্বপূর্ণ ওরা টার্ম ইউজ করে যেটাকে বলে হচ্ছে ডাইভার্সিটি। তো ডাইভার্সিটি মানে হচ্ছে একটা ক্লাসে কোন কোন দেশ থেকে আসলে মানুষজন আসতেছে, নানা রকম ব্যাকগ্রাউন্ডে মানুষ আসতেছে কিনা, ধনী গরিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হ্যাঁ, নানা রকম ধর্মের শিখ, এরকম মানুষজন আসছে কিনা। তো তারা ক্লাসগুলোকে একটা ডাইভার্সিফাইড ক্লাস কিন্তু মনে করে। যেমন আমরা যখন মালয়েশিয়া এমবিএ করেছিলাম তখন আমাদের কাছে ইরানিয়ান ছিল, লেবানিজ ছিল, ফ্রান্সের লোকজন ছিল, মালয়েশিয়ান ছিল, চাইনিজ ছিল। তো আমরা মোটামুটি এরকম ভ্যারাইটিস লোকজন মিলে কিন্তু হচ্ছে আপনার এমবিএ করছি। তো এরকম জিনিসটা ভালো, তাহলে মোটামুটি লার্নিংটা ভালো হয় এবং অনেক রকম জিনিস কিন্তু জানা যায়। আচ্ছা, নুরুল আহাদ ভাই, আশা করছি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। আরেকটা বিষয়, আমাদের দেশের অনেক জটিলতা, অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমরা যারা গবেষণায় কাজ করে যাচ্ছি, আমাদের ফান্ডিংটা খুব বেশি হয় না, খুবই স্বল্পতা ফান্ডিং এর। এই ক্ষেত্রে এই যে এত বাধা বিপত্তি কাটিয়ে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর কি গবেষণার ক্ষেত্রে আমাদের দেশের আচ্ছা, এই প্রেক্ষাপটে? ক্ষেত্রে সেটা আসলে আমি বলবো যে আসলে এই ক্ষেত্রে সেলফ মোটিভেশন একটা বড় ফ্যাক্টর। কারণ যেহেতু এসব বাধা বিপত্তি রয়েছে, এগুলা অতি সহজেই দূর হয়ে যাবে আমার মনে হয় না এমন। তো আমি সেক্ষেত্রে বলবো যে একটা জিনিসই, সেটা হচ্ছে যে বাধা বিপত্তি থাকবেই। এটা ভালো, যে কোনো কাজ করতে গেলে বাধা আসেই। তো বাধা অতিক্রম করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তো এবং তবে আমি মনে করি যে বাংলাদেশের যেহেতু রিসার্চের কালচারটা অনেক পরিবর্তন হচ্ছে এবং ইদানিং অনেকে রিসার্চ নিয়ে লিখতেছেন, অনেক অনেক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তো ভবিষ্যতে এই জিনিসটা চেঞ্জ হবে এবং খুব অল্প সময়ের মধ্যে আমার মনে হয় এই জিনিসটা খুবই আস্তে আস্তে পরিবর্তন হবে আশা বিশেষ করছি করে। আমরা সামনে খুবই একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো এবং এই দেশটা হবে অবশ্যই, গবেষণা নির্ভর একটা দেশ। আমরা একটা আরেকজনের প্রশ্ন নিতে যাচ্ছি এই পর্যায়ে। তিনি বলেছেন, ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কোন দিক নিয়ে গবেষণা করলে চাকরির বাজার অনুকূল হবে, পাশাপাশি দেশের বেকারদের জন্য সুযোগ আসতে পারে? খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন তিনি। সুন্দর প্রশ্ন জাহিদ করেছেন। হোসেন। তো আপনি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে কাজ করছেন, তা আপনি আমাদের দেশের আসলে মানে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতে পারেন। কারণ আমাদের দেশে কিন্তু ইলেকট্রিসিটি সমস্যাটা অনেক গুণ বেশি, ঠিক আছে। এবং আমি মনে করি যে বিশেষ করে আমাদের রিনিউয়েবল এনার্জি বা যেটা হচ্ছে বারবার ব্যবহার করা যায় এমন এনার্জি নিয়ে আমাদের দেশে কাজের পরিমাণ খুবই কম। সোলার নিয়ে কিছু কাজ হয়েছে, কিন্তু তারপরে এই ফিল্ডে অনেক মানুষের দরকার রয়েছে। আমার মনে হয় আপনি সোলার ছাড়াও অন্য যে কোনো রিনিউয়েবল এনার্জি নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারেন এবং এইগুলোতে আমার মনে হয় হচ্ছে প্রচুর লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে সম্ভব। আচ্ছা, এ পর্যায়ে আরেকটি প্রশ্ন আমরা নিচ্ছি। রাহাত হোসেন, তিনি বলেছেন, বিবিএ ফার্স্ট সেমিস্টার ইন্টার্নশিপ টাইম লিমিট ইজ ম্যাক্সিমাম 3 months, but I want to do thesis, but how in 3 months write a thesis paper for that reason? Will I read about different research paper for writing a research paper? আশা করছি এই প্রশ্নটার উত্তর দিবেন। আচ্ছা, প্রথমে যেটা আপনার রাহাত হোসেনের জন্য আমার যেটা পরামর্শ হলো যে আপনি কোন বিষয় নিয়ে আসলে রিসার্চ করতে চান। ফার্স্টে ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ টপিক ইউ উড লাইক টু ফোকাস ফর ইউর থিসিস পেপার। দেন ইউ উইল ফাইন্ড দ্য রেলেভেন্ট পেপারস অন পার্টেনিং টু দ্যাট টপিক। তো প্রথমে যেটা আপনাকে করা লাগবে, আপনাকে প্রথমে হচ্ছে টপিক সিলেক্ট করা লাগবে, আপনি কোন বিষয় নিয়ে রিসার্চ করতে চান। তারপর হচ্ছে সেই টপিকে নিয়ে কাজ করেছে এমন রিসার্চ পেপার গুলো নিয়ে আপনার দেখা লাগবে। যেমন আপনি কর্পোরেট গভর্নেন্স নিয়ে কাজ করতে চান অথবা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে অথবা কর্পোরেট গভর্নেন্স নিয়ে লাস্ট 5 ইয়ার্সে, 5 to 6 ইয়ার্সে বা 7 ইয়ার্সে কি পরিমাণ কাজ হয়েছে, কি কি ধরনের কাজ হয়েছে, সেগুলো নিয়ে আপনার আপনার যে আর্টিকেল গুলো রয়েছে আপনি পড়বেন। পড়লে তাহলে আপনি রিসার্চের ট্রেন্ড গুলো হচ্ছে বুঝতে পারবেন যে কে কোন দিকে আসলে ডিসকাশন করছে। তারপরে আপনি নলেজ গ্যাপটা বাইর করবেন যে তাদের মধ্যে কি পরিমাণ নলেজ গ্যাপ রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে লিটারেচার ম্যাট্রিক্স, আমি যেটাকে হচ্ছে বলি। সেখানে হচ্ছে সবগুলো লিটারেচার আপনি যেসব আর্টিকেল পড়বেন সেই আর্টিকেল গুলোর একটা সামারি করে করে লিখবেন এবং হচ্ছে ফাইন্ডিংস গুলো লিখবেন। আরো বিভিন্ন রকম পার্টিং ডিটেলস, যেমন সেটার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি ছিল, এই বিষয়গুলো লিখে তারপর আপনারা যখন ডিসকাস করবেন দেখবেন যে আপনি ওটার একটা ফল্ট বা এগুলোর মধ্যে একটা গ্যাপ পাচ্ছেন। যে গ্যাপটা পাবেন সেটা হচ্ছে আপনার রিসার্চ এরিয়া বা কন্ট্রিবিউশন এরিয়া। এভাবেই আপনাকে এগিয়ে যাওয়া লাগবে। তো আগে রিসার্চ পেপার কোনোদিনও হচ্ছে পড়বেন না, আগে হচ্ছে টপিক সিলেক্ট করবেন, তারপর হচ্ছে সেই টপিক রিলেটেড রিসার্চ পেপার পড়বেন। এটা হচ্ছে রিসার্চ করার বা থিসিস করার হচ্ছে নিয়ম। আচ্ছা, আশা করছি প্রশ্নকর্তা তিনি তার উত্তরটি পেয়েছেন। উনি মূলত বলেছেন যে এখানে আসলে টাইমটা খুব লিমিট, এটা হচ্ছে বিবিএর ক্ষেত্রে হ্যাঁ, 3 মাস। হ্যাঁ, খুবই 3 মাস। লিমিট একটা টাইম, 3 মাসের মধ্যে কিভাবে এত কিছু করা যেতে পারে আর কি।
3 মাসের মধ্যে আসলে আপনি ওই, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সে রিসার্চের অনেক স্কোপ রয়েছে, যেমন মাস্টার্স বা রিসার্চ বা পিএইচডি যারা করেন ওদের রিসার্চের স্কোপটা অনেক বেশি থাকে, কারণ টাইম যেহেতু অনেক ইয়া। তো আপনি যেহেতু টাইম লিমিটেশন রয়েছে তাহলে আপনি স্কোপটা কমিয়ে আনবেন, এটা হচ্ছে কথা। স্কোপ কমের মধ্যে কিন্তু রিসার্চ করা সম্ভব, এবং 3 মাস বা 4 মাস স্ট্যান্ডার্ড সময়, এটা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড যারা ব্যাচেলার ডিগ্রি করে বাইরের দেশগুলোতে যারা করেন থিসিস, তারাও কিন্তু এই 3-4 মাসের মধ্যেই করেন, মানে এক সেমিস্টার যেটা আর কি স্ট্যান্ডার্ড সময়। তো এটা আসলে ইউজ টু হওয়ার ব্যাপার। আর থিসিস করার জন্য আগ থেকে আমি বলবো যে 1-2 সেমিস্টার আগ থেকে আপনার মেন্টালি আপনার প্রিপারেশনটা নেওয়া হচ্ছে জরুরি, সেই জিনিসটা। আর আপনি যদি প্রতিদিন হচ্ছে লেখেন, ধরেন থিসিস আপনি 70 পেজ লিখবেন সাপোজ, বা 60 পেজ, তো আপনি 3 মাস সমান সমান হচ্ছে ধরলাম হচ্ছে 90 দিন। তো প্রথম 20 দিন আপনি খুব ভালোভাবে স্টাডি করলেন, তারপর প্রতিদিন 1 পেজ করে লিখলে কিন্তু 70 দিনে 70 পেজ লেখা সম্ভব থিসিস। তো চিন্তাটা আসলে ওভাবে ইয়ে করা লাগবে। ট্রেনিং সবসময় কঠিন, বা ট্রেনিং এ করার আগে আপনাকে মাইন্ডে ধরে নেওয়া লাগবে যে এটা খুবই সহজ, ইট ক্যান বি ডান, দেন ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি। আচ্ছা নুরাল ভাই, আপনার কাছে এই পর্যায়ে আমি একটা বিষয় জানতে চাবো, যেটা আমরা মূলত যারা গবেষণা করছি, আমরা থিসিস পেপারটা পাবলিকেশন বিভিন্ন জার্নালে পাবলিশ করতে চাই। সেক্ষেত্রে জানা যায় অনেক জার্নালে বেশ একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো যারা নবীন, যারা কাজ করেছে কিন্তু তাদের ফিনান্সিয়াল ফান্ডিংটা হয়তো বা সেরকম নেই, তো সেক্ষেত্রে কিভাবে যে জার্নাল গুলোতে প্রকাশ করা যেতে পারে? আচ্ছা, আমি সেক্ষেত্রে একটা জিনিস খুব বরাবরই আমি নবীনদেরকে এনকারেজ করি, সেটা হচ্ছে যে আপনারা বিশ্ববিদ্যালয়গুলো, যে বাইরের নানা রকম বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তাদের কিন্তু জার্নাল রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়। তো আপনারা বাংলাদেশ না, বাইরের বিশ্ববিদ্যালয়ের, মানে বাংলাদেশ বাদে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো জানালে, কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম জার্নালে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জার্নালগুলো লোকালি পাবলিশ হয় এবং ইন্টারনেট ভার্সন থাকে না। তো সেক্ষেত্রে আপনি যখন বাইরে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে ওটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে কিন্তু খুব একটা ট্রাবল দেখা দেয়। তো সে কারণে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে বাইরের দেশের যে জার্নাল গুলো রয়েছে, সেটা রাশিয়া হতে পারে, মালয়েশিয়া হতে পারে, থাইল্যান্ড হতে পারে, ইংল্যান্ড হতে পারে, বা পৃথিবীর যে কোনো দেশ হতে পারে। হ্যাঁ, তো সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যে জার্নাল গুলো রয়েছে, সেই জার্নাল গুলো আপনারা করবেন হচ্ছে টার্গেট। কারণ বিশ্ববিদ্যালয়গুলোর জার্নাল গুলো একটা নির্দিষ্ট মান কিন্তু তারা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে, এবং সেই জার্নাল গুলোর কিন্তু প্রায়োরিটি রয়েছে। সেই জার্নাল গুলো হয়তো একটা ভালো ইন্ডেক্সে নাও থাকতে পারে, কিন্তু সেই জার্নাল গুলোতে কিন্তু খুব ভালোভাবে প্রায়োরিটি দেয়, কারণ সেগুলো কিন্তু ফেক জার্নাল না, এগুলো একটা মান, স্ট্যান্ডার্ড একটা মান রয়েছে। এবং বিশ্ববিদ্যালয়, এবং যেহেতু বিশ্ববিদ্যালয়, তার মানে বিশ্ববিদ্যালয় একটা সার্টেন স্ট্যান্ডার্ড মেনটেন করে সে জার্নাল গুলো রিভিউ করে। তো রিভিউ করার ক্ষেত্রে যেটা হয় যে বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ জার্নালই আপনি পাবেন বাইরের বিশ্ববিদ্যালয়, যেগুলোতে আপনি কোন রকম ফি ছাড়াই কিন্তু ফ্রিতে প্রকাশ করতে পারবেন। এটা একটা ভালো অপরচুনিটি আমি মনে করি, বিশেষ করে যারা বাংলাদেশে অনার্স মাস্টার্স করতেছেন, তাদের পাবলিকেশনের ক্ষেত্রে এটা একটা বড় একটা ফ্যাক্টর। আমি আচ্ছা, মনে এই করি এই ক্ষেত্রে পর্যায়ে ফ্রিতে পাবলিশ করা, টাকা দিয়ে পাবলিশ করার কোনো আমি মনে করি যে আসলে কোনো দরকার নেই। বরং ওই টাকা পয়সা সেভ করে রাখাই ভালো। এটা সবচেয়ে বেটার হবে, যেটা হচ্ছে যে আপনি নিজ থেকে এরকম বিশ্ববিদ্যালয়ের জার্নাল গুলো থেকে করেন পাবলিশ, পরবর্তীতে স্কোপাস বা অন্য রকম ইন্ডেক্স থেকে বা আইএসএ ইন্ডেক্স থেকে পরবর্তী লাইফে আপনি করতেই পারবেন। কিন্তু প্রথম যখন স্টার্টিং শুরু করবেন, তখন একদম বেস থেকে স্টার্ট করবেন, তাহলে মোটামুটি আপনার বেসটা হবে শক্ত। আচ্ছা, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। এই বিষয়টা আসলে যে আমারও নিজেও জানা ছিল না। আমি হয়তো ভাবতাম যে যেগুলো স্ট্যান্ডার্ড যে পাবলিকেশন জার্নাল গুলো আছে সেগুলোতেই পাবলিশ করলে হয়তো পেপারের গুণগত মান খুবই ভালো। না, না, না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেকে একজন প্রশ্ন করেছেন যে আসলে পেপারে আমার সময় দেখতে পাই যে ইম্প্যাক্ট, যে এটা টু ইম্প্যাক্ট, হুম, ফোর হুম। ইম্প্যাক্ট, আসলে এই ইম্প্যাক্ট ব্যাপারটা আসলে কিরকম করে আপনি ব্যাখ্যা করবেন নবীনদের জন্য? আচ্ছা, ইম্প্যাক্টের ব্যাপারটা হচ্ছে যে একটা রিসার্চ আসলে হচ্ছে কতজন মানুষজন আসলে এই বিষয়টা সম্বন্ধে হচ্ছে জানতে পারতেছে, এটা লোকজনের মধ্যে কিরকম আগ্রহ সৃষ্টি করতে পারতেছে। একদম যদি লেম ল্যাঙ্গুয়েজে আমি বলি, তাহলে হচ্ছে এটার হচ্ছে ইম্প্যাক্ট। তো সেক্ষেত্রে দেখা যায় যে টপ জার্নাল গুলোর ইম্প্যাক্ট মানে অনেক বেশি, কারণ এটা শুধুমাত্র যে একাডেমিশিয়ানরা দেখে এমন নয়, জার্নাল গুলা কিন্তু যারা প্রফেশনাল যারা আছেন, তারাও কিন্তু এই জার্নাল গুলা কিন্তু পড়ে। তো সেক্ষেত্রে ওটার ইম্প্যাক্টটা বা ওটার অডিয়েন্সের যে নাম্বারটা গুলো রয়েছে, এটা মানে অনেক বেশি হয়। এটা খুবই নরমাল বিষয়, কারণ একটা জার্নাল যেহেতু এত বছর যাবত চলছে, যেমন আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রে আছে জার্নাল অফ ফিনান্স, তো সেই জার্নালটা আজকে অনেক বছর যাবত চলছে। তো এই জার্নালটার এক্সপোজার অনেক বেশি এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি হবে, খুবই আপনার স্বাভাবিক বিষয়। কিন্তু নতুন যেগুলো জার্নাল, সেগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর কম হয় একটা কারণে, কারণ ওগুলা মানুষজন চিনতে এবং জানতে তাদের অনেক সময় লাগে। তো এটা একটা আসলে অনেকটা আমাদের দেশের, আমি যদি বলি যে এক্সপিরিয়েন্স অথবা একদম ফ্রেশ গ্রাজুয়েটের মধ্যে যে পার্থক্য, অনেকটা ঠিক সেই ধরনের পার্থক্য।
আচ্ছা, আমরা আরেক ধরনের পেপার দেখতে পাই যে রিভিউ পেপার লেখানো হয়। সেক্ষেত্রে হ্যাঁ। দেখা যায় যে নবীনরা কিভাবে সহজেই যে কোলাবোরেটিভ ওয়ার্ক করে রিভিউ পেপার লিখতে পারে আর কি। আচ্ছা, সে রিভিউ ব্যাপারে পেপার গুগল গুলা নিয়ে একটু হচ্ছে মানে আমি দেখছি যে আমাদের দেশে অনেকের মধ্যে রিভিউ পেপার গুলো নিয়ে খুবই মানে এনকারেজমেন্ট হচ্ছে কাজ করে, অনেকে উৎসুক এই বিষয় নিয়ে কাজ করতে। বাট আমার আসলে মনে হয় কি যে আসলে যেহেতু অনেক রকমের রিসার্চ পেপার রয়েছে, যে আপনি রিসার্চ জার্নাল আর্টিকেল লিখতে পারেন, আপনি থিসিস করতে পারেন, বা আপনি রিভিউ পেপার লিখতে পারেন, কিন্তু রিভিউ পেপারটা নর্মালি হচ্ছে আপনার রিসার্চ একটু এক্সপিরিয়েন্স হলে লেখাটা আসলে উচিত। কারণ রিভিউ পেপারে কিন্তু আপনি হচ্ছে একজনের রিসার্চ নিয়ে হচ্ছে আপনার রিভিউ সম্বন্ধে হচ্ছে বলবেন, আপনার যে ধ্যান ধারণা, তার মানে আপনি ওনার সমালোচনা করবেন এবং বেশ কিছু ক্ষেত্রে ওনার গুণগানও হচ্ছে আপনি গাইবেন। দুটা বিষয় কিন্তু আসবে। তো সেই জিনিসটা আপনাকে আসলে আমি মনে করি একটু ম্যাচুরিটি, আপনার যদি রিসার্চ লাইফে ম্যাচুরিটি আসার পরে এই বিষয়টা করা উচিত বলে আমি মনে করি। এবং নর্মালি আপনি যদি দেখেন, নর্মালি রিভিউ পেপার গুলো ম্যাক্সিমাম হচ্ছে যারা বিশ্ববিদ্যালয় গুলোর হচ্ছে ফুল ফুল প্রফেসর রয়েছেন বা অ্যাসোসিয়েট প্রফেসর যারা রয়েছেন, তারাই নর্মালি কিন্তু রিভিউ পেপার গুলা খুব বেশি লিখে থাকেন। নর্মালি হচ্ছে নবীন রিসার্চারদের এই ক্ষেত্রে আমি মনে করি যে ওনাদের নবীন রিসার্চার যারা রয়েছেন তাদের শুধু রিসার্চ আর্টিকেলের টপিক দেওয়া মানে ইয়ে করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ রিসার্চের দুটা বিষয় হচ্ছে আমি মনে করি খুবই চ্যালেঞ্জিং, সেটা যে কোনো লেভেলের রিসার্চারের ক্ষেত্রে। একটা হচ্ছে রিভিউ পেপার লেখা, আর একটা হচ্ছে কালো লেখাকে ক্রিটিসাইজ করা, যেটাকে ক্রিটিসিজম বলে। তো এই দুটো বিষয় হচ্ছে আপনি প্রচুর জানাশোনা ছাড়া আসলে কোনো বিষয় সম্বন্ধে হচ্ছে অল্প জ্ঞান নিয়ে ওরকম কথা বলা যেতে বলাটা পারে। আসলে সমীচীন না আর কি, আমি মানে এটা মনে করি। তো রিসার্চের কিন্তু অন্তত এই বেসিক কার্টেসিটা একটু মেনে রাখা হচ্ছে আমি মনে করি আর কি। জি, যেটা হয় রিভিউ পেপারের ক্ষেত্রে আমার জানা মতে অনেক পেপার পড়তে হয়, আমি স্পেসিফিক কোনো একটা হ্যাঁ, বিষয় হ্যাঁ, লিখতে অনেক গেলে আর ব্যবহার কি। করতে হয়। এই জন্য মানে খুব একটা টপ নলেজও দরকার হয় এক্ষেত্রে, কাজের একটা জি, জি, অভিজ্ঞতা জি, জি। দরকার হয়। আর বিশেষ করে দেখা এক্সপার্টিস যায় যে নলেজ ছাড়া আসলে ওই মানে এক্সপার্টিস নলেজ ছাড়া নর্মালি রিভিউ পেপার কেউ লিখতে চায় না, বুঝছেন? এটা একটা আচ্ছা ইয়ে আচ্ছা। আছে আর কি। জি, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা নবীনরা প্রথমত আমাদের প্রজেক্ট ওয়ার্ক বা থিসিস ওয়ার্ক সেগুলো দিয়েই আমরা জি, আসলে আমাদের গবেষণায় যাত্রাটা শুরু করতে পারি। শুরু করতে পারি। আচ্ছা নূর আবিয়ায়, আমরা আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় একবারে শেষের দিকে এসে গেছি। তো আপনি যদি ওভারঅল একটা সামারি করেন আর কি, যে নবীনদের ব্যাপারে যে আসলে কিভাবে তারা আচ্ছা, গবেষণায় ভালো করতে পারে। নবীনদের ক্ষেত্রে আমার পরামর্শ হবে একটাই, সেটা হচ্ছে যে আপনি রিসার্চ নিয়ে যখন হচ্ছে কাজ করবেন তখন চিন্তা করা লাগবে। এক নম্বর হচ্ছে যে আপনি রিসার্চ মেথোডোলজি নিয়ে যে কোর্স গুলো আছে, সেই কোর্স গুলো আপনাকে খুব ভালো করে হচ্ছে করার চেষ্টা করা লাগবে। তারপর হচ্ছে ডেটা অ্যানালিসিস সম্বন্ধে আপনাকে হচ্ছে জানা লাগবে। তো আপনি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটা ডেটা অ্যানালিসিস মেথড সম্বন্ধে জেনে নিতে পারেন। আর সায়েন্টিফিক রাইটিং এই বিষয়টা নিয়ে আপনাকে হচ্ছে জানা লাগবে। কারণ যেটা হয় কি, যেটা হচ্ছে সায়েন্টিফিক রাইটিং সম্বন্ধে না জানলে যেটা হবে যে আমরা অনেক ক্ষেত্রে যখন পেপার সাবমিট করি তখন সেটার রিজেকশন আসে। তো রিজেকশনটা নর্মালি আসে কিন্তু অনেক কারণে, তার মধ্যে অনেক রকম মেথড, যেটা হচ্ছে যে হয়তো আপনার মেথোডোলজি ভুল হতে পারে, কিন্তু বা আপনার লেখার যে স্টাইল বা ধরন সেটার মধ্যে ভুল থাকতে পারে। তো এই কারণে আমি বলছি যে আপনার যদি সায়েন্টিফিক কোর্স রাইটিং এর উপর কোর্স করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই যে ফ্রাস্ট্রেশনটা তৈরি হয় যে কোনো আর্টিকেল মানে রিজেকশনের মাধ্যমে, সেটার পরিমাণটা আপনার কমে আসবে। এই কারণে আমি সেটা এটা হচ্ছে বলেছি। আর যাদের সুযোগ থাকবে ব্যাচেলর পর্যায়ে থিসিস করার, তারা অবশ্যই থিসিসটাকে চুজ করবেন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রইল। আপনারা কর্পোরেটে জব করেন অথবা পরবর্তী জীবনে আপনি যে কোনো কিছু করেন, বাট একটা থিসিস পেপার থাকলে এটা আপনার লাইফে অনেক ভালো একটা ব্যাকআপ আপনাকে দিবে। আর যারা মাস্টার্স করেন তাদেরকে আসলে নতুন করে কিছু বলার নেই, তারা থিসিস করার তো চেষ্টা করবেন, কারণ মাস্টার্স অলরেডি আমি জানি যে বেশ কিছু কোর্স আমাদের দেশে থিসিস আছেই। তো তাদেরকে আসলে নতুন করে কিছু বলার নেই। আর বিষয় হচ্ছে যে রিসার্চের জন্য আসলে পড়াশোনা করা লাগবে প্রচুর, সেটা হচ্ছে যে আর্টিকেল গুলো যেটা পড়া। তো প্রতি বছর যারা অনার্স পড়েন 4 বছরে, তারা চাইবেন যে প্রতি বছর 5 থেকে 10টা করে আর্টিকেল পড়তে। তো যদি যদি প্রতি বছর 5টা করে আর্টিকেল পড়তে পারেন, 4 বছরে কিন্তু 20টা আর্টিকেল পড়া হয়ে যায়। এটা অনেক একটা বড় একটা জিনিস, এবং আর্টিকেল পড়ে অনেক কিছু আপনি কিন্তু জানতে পারবেন, যেগুলো হয়তো বই পড়ে জানা সম্ভব হচ্ছে না আপনার। আর আরেকটা বিষয় যেটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যার যার যে কোর্স আউট গুলো আসছে, কোর্স আউট গুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। পয়েন্টের ব্যাপারটা হচ্ছে আসলে খুবই রিলেটিভ একটা বিষয়। সো পয়েন্টের কথা এখানে আমি কিছুই বলবো না, আমি বলবো যে আপনি জিনিস সম্বন্ধে জানেন এবং হচ্ছে জিনিসগুলো সম্বন্ধে বোঝেন যে আসলে কিভাবে কি হচ্ছে, তাহলে মোটামুটি আপনি এগিয়ে যেতে পারবেন।
আর রিসার্চ ক্ষেত্রে হচ্ছে ডিপ্রেশন বা ফার্স্ট্রেশন রিসার্চের ক্ষেত্রে খুবই কমন বিষয়। এক্ষেত্রে ভেঙে পড়লে চলবে না, সবসময় আপনার একটা পজিটিভ মাইন্ডসেট হচ্ছে রাখা লাগবে, তাহলে হচ্ছে রিসার্চের জীবনে ভালো করতে পারবে। জি। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুল ভাই, যে এত শত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আর আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আশা করছি আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সম্মানিত গেস্টের কাছ থেকে জানতে পারলেন। আমরা এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম ফেসবুক পেজ রকমের শিক্ষা থেকে আয়োজন করব। আমরা বিভিন্ন রকম এক্সপার্টিসকে নিয়ে আসবো, আমাদের বিভিন্ন প্রশ্ন তাদের কাছ থেকে আমরা আমরা সেই উত্তরগুলো জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা আর আমাদের প্রোগ্রামটি কন্টিনিউ করতে পারছি না। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।